নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে আপনাকে স্বাগত। গল্পের ঢেউয়ে গল্পের সিরিজে আজকের গল্প পড়ব জাদু করি। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প জাদু করি, লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। শরতের নির্মল জল ভরা বায়ু হেল্লোলিত দিঘিতে কলরব করিয়া যেন একদল বালিহাঁস আসিয়া পড়িল। আশ্বিন মাস, আকাশ নীল, রৌদ্রের সোনালি আভা, ঘরে ঘরে পুজোর আয়োজন উদ্যোগের সাড়া, দোকানে দোকানে পণ্য সম্ভার, পরিপূর্ণতায় চঞ্চলতায় গ্রামখানি নির্মল জল ভরা বায়ু হিল্লোলিত দিঘির সঙ্গে তুলনীয় হইয়া উঠিয়াছিল। তাহারই মধ্যে বালি হাঁসের মতোই কলরব করিয়া আসিয়া পড়িল 10-12টি বাজিকরের মেয়ে ও জনচারেক বাজিকর পুরুষ। বাজিকর অথবা জাদুকর। বাজিকর একটি বিচিত্র জাতি। বাংলাদেশে অন্য কোথাও আছে বলিয়া সন্ধান পাওয়া যায় না। বীরভূমের শীতল গ্রামে এবং আশেপাশেই ইহাদের বসতি। বেদে নয়, তবু যাযাবরত্বে বেদেদের সঙ্গে খানিকটা মিল আছে। ধর্মে হিন্দু, কিন্তু নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় জাতিকুল পঞ্জিকা ঘাটিয়াও নির্ণয় করা যায় না। পুরুষেরা ঢোলক লইয়া গান করে, জাদুবিদ্যার বাজি দেখায়। নিরীহ শান্ত প্রকৃতি, গলায় তুলসীর মালা, পরনে মোটা তাঁতের কাপড়, দুই হাতে দুইটা ঝোলা ও ঢোলক, মুখে এক অদ্ভুত টানের মিষ্ঠ ভাষা। এই ভাষা হইতেই লোকে চিনিয়া লয় ইহারা বাজিকর। মেয়েরা কিন্তু পুরুষ হইতে সম্পূর্ণ স্বতন্ত্র। বিলাসিনীর জাতি, কেশে বেশে বিন্যাস তাহাদের অহরহ। রাত্রে শুইবার সময়ও একবার কেশবিন্যাস করিয়া লয়। প্রভাতে উঠিয়া প্রথমেই বসে চুল বাঁধিতে, পরনে শৌখিন পাড় শাড়ি, হাতে এক হাত করিয়া কাঁচের রেশমি অথবা গিলটির চুড়ি, গলায় গিলটির হার, উপর হাতে তাগা অথবা বাজুবন্ধ, নাকে নাকছাবি, কানে আগে পড়িত শাড়িবন্দি মাকড়ি, এখন পরে গিলটির ঝুমকা, দুল প্রভৃতি আধুনিক ফ্যাশনের কর্ণভূষা। কাঁকালে একটা গোবর মাটিতে লেপন করিয়া বিচিত্র গঠন ঝুড়ি, তাহার মধ্যে থাকে সাপের ঝাঁপি, বাজির ঝোলা, ভিক্ষা সংগ্রহের পাত্র, সেগুলিকে ঢাকিয়া থাকে ভিক্ষায় সংগ্রহিত পুরনো কাপড়। মেয়েদের প্রধান অবলম্বন গান ও নাচ। নিজেদের বাঁধা গান, নিজেদের বিশিষ্ট সুর, নাচও তাই। বাজিকরের মেয়ে ছাড়া সে নাচ নাচিতে কেহ জানে না। লোকে বলে তামার বদলে রূপো দিলে নির্বিকার চিত্তে নগ্ন অবয়বে নাচে বাজিকরের মেয়ে। দর্শক চোখ নামায়, কিন্তু বাজিকরের মেয়েরা চোখে অকুণ্ঠিত দৃষ্টিতে পলক পড়ে না। দুনিয়ার লোকে ছিছি করে, কিন্তু বাজিকরের সমাজে ইহার নিন্দা নাই। বাজিকরের মনের ছন্দ পর্যন্ত মুহূর্তের জন্য অস্বচ্ছন্দ হইয়া ওঠে না। গ্রামে ঢুকিয়া তাহারা ছড়াইয়া পড়িল। দল বাঁধিয়া উহারা ভিক্ষা করে না। দল দূরের কথা, স্বামী স্ত্রীতে একসঙ্গে কখনো গৃহস্থের দুয়ারে দাঁড়ায় না। ভিক্ষা দাও মা রানী, চাঁদ বদনী, স্বামী সুহাগী রাজার মা। মুখুজ্জে গিন্নি তরকারির বটিতে বসিয়া আনাজ কুটিতেছিলেন। চোখের কোণে 2 ফোঁটা জল টলটল করিতেছিল। সম্মুখে বসিয়াছিল কন্যা রমা। বিষণ্ণ নত মুখে সে নখ দিয়া মাটি খুঁটিতেছিল অকারণে। গিন্নি বিরক্তি ভরে বলিলেন, ওরে ভিক্ষে দিয়ে বিদায় করত। পুজো এলো আর এই হলো বাজিকরের আমদানি। নাচন দেখেন মা, গান শোনেন। কই আমাদের রমা ঠাকুরন কই? না, নাচ দেখবার মতো মনের সুখ নাই আমার। ওরে বালাই ষাট,
শত্রুর মনের সুখ যাক, আপনার দুঃখ কিসের? বকিস না বলছি, এমন হারামজাদা জাত তো কখনো দেখি নাই। ওরে রমা, ঝি কোথায় গেছে? তুই দে তো ভিক্ষে। রমা ভিক্ষা লইয়া আসিয়া দাঁড়াইল। বাজিকরের মেয়েটি রমার চেয়ে বয়সে বড় হইলেও দেখিতে প্রায় সমবয়সী মনে হয়। তাহার মুখ স্মিত হাস্যে ভরিয়া উঠিল। পর মুহূর্তেই বলিয়া উঠিল, ভোজটা ফাঁকি পড়লাম দিদি ঠাকুরুন। রমা বিরক্তি ভরেই বলিল, নে নে ভিক্ষে নে। কোন মাসে বিয়া হলো ঠাকুরন? কোথা হলো বিয়া? গৃহিণী উঠিয়া আসিলেন, রূঢ়ভাবে বলিলেন, ভিক্ষে নিবি তো নে, না নিবি তো বিদেয় হ। উড়ে বাপ রে, তাই পারি? আজ শুধু ভিক নিয়ে যেতে পারি? দিদি ঠাকুরনের বিয়ার ভোজ খেতে পেলাম নাই, বিদায় পেলাম নাই, আজ শুধু ভিক নিয়ে যেতে পারি? আজ নাচ দেখাবো, গান শোনাবো, শিরোপা নিব। কাঁখালে ঝুড়িটা নামাইয়া কাপড়ের আঁচল কোমরে জড়াইয়া বলিল, কাপড় নিব, গয়না নিব, রমা দিদির কাছে নিব কাঁচের চুড়ির দাম, তবেই ছাড়ব। বলিয়াই সে আরম্ভ করিল, হাই গো দিদি, কাঁচের চুড়ির ঝমঝমানি, উর জাগ জাগ জাগিন ঘিনা, যার ঘিনি না, চুড়ির ওপর রোদের ছাটা, হাই মরি কি রঙের ঘটা। সোনার রূপো বাতিল হলো, কানতে বসে স্যাঁকরানি, বেলাত হতে জাহাজ বোঝাই, হলো চুড়ির আমদানি, উর জাগ জাগিন ঘিনা, যার ঘিনি না। সঙ্গে সঙ্গে তার হাতে চুড়ি সে তালে তালে বাজাইতেছিল, ঝমঝম ঝমঝম। এক স্থানে স্থির হইয়া দাঁড়াইয়া পাক খাইয়া খাইয়া বাজিকরির সর্বাঙ্গ নাচিতেছিল সাঁপিনীর মতো। গিন্নি ও রমা দুজনের মুখে এতক্ষণে হাসি দেখা দিল, অতি মৃদু ক্ষীণ রেখায়। বাড়ির এবং পাশের বাড়ির মেয়েরাও আসিয়া জুটিয়া গেল। বাজিকরি নাচিয়াই চলিয়াছে, চোখের তারা দুইটি নেশার আমেজে যেন ঢুলঢুল করিতেছে, সঙ্গে সঙ্গে বিচিত্র সুরের গান। পাড়ার যত এয়স্তিরি শাখা ফেলে পড়ছে চুড়ি, লাল পরি, সবুজ পরি, মাঝখানে হলুদ পাড়া, ওগো চুড়ির বাহার দেখে যা তোরা, এবার যদি না দাও চুড়ি ত্যায্য করব এ ঘর বাড়ি, নয়তো দেবো গলায় দড়ি, তবু চুড়ি পরব গো, হাতের শাখা ঘাটে ভেঙে ফেলবো চোখের নোনা পানি, উর জাগ জাগ। গান শেষ করিয়া বাজিকরি থামিল। চুড়ির জন্য গলায় দড়ি দিবার সংকল্প শুনিয়া মেয়েরা মুখে কাপড় দিয়া হাসিতেছিল। একজন বলিল, মরণ। বাজিকরি খিলখিল করিয়া হাসিয়া উঠিল, বলিল, চুড়ি লইলে মরণ ভালো গো ঠাকুরন। রমা দিদি, চুড়ির পয়সা নিয়ে এসো, কাপড় গয়না লিব তোমার বরের কাছে। বর কখন আসবে বলো? চিঠি লিখো, তুমি আমার নাম করে লিখো। রমা বা গিন্নি কোনো কথা বলিল না। একজন প্রতিবেশিনী তরুণী বলিল, তুই যা না হারামজাদি তার কাছে, রেল ভাড়া দাও, ঠিকানা দাও, চিঠি লিখে দাও, আজই যাব, বরকে নিয়ে আসব, নাকে দড়ি দিয়ে বেঁধে রমা দিদির দরবারে। মরণ, ও পাড়ায় যেতে আবার রেল ভাড়া লাগে নাকি? গালে হাত দিয়া মেয়েটি সবিস্ময়ে বলিল, গায়ে গায়ে বিয়া নাকি? ঢং করছে, কিছু জানিস না নাকি? কি করে জানবো দিদি, আমরা ফিরেছি তো দেশে 3 দিন। বাজিকরের জাত ভিক্ষা করিয়া দেশে বিদেশে ঘুরিয়া বেড়ায়। যাযাপর সম্প্রদায়ের মতো গৃহহীন নয়, ভূমিহীন নয়, ঘর আছে। প্রাচীনকাল হইতে নিষ্কর জমিও ইহারা ভোগ করে, তবু ভিক্ষা করিয়া ঘুরিয়া বেড়ায়। পূজার পূর্বে দেশে আসে, পূজার পর বাহির হয়, ফেরে ফসল উঠিবার সময়। ফসল তুলিয়া জমিগুলি ভাগ চাষে বিলি করিয়া আবার বাহির হয় নীল সংক্রান্তি অর্থাৎ চৈত্র সংক্রান্তির গাজন উৎসবের পর। গাজন ইহাদের বিশেষ উৎসব। মেয়েটি বলিল, ও পাড়ার বাড়ুজ্জে বাড়ির দেবুকে জানিস? চোখ দুইটি বড় বড় করিয়া বাজিকরি বলিল, খোকা বাবু? কলকাতায় কলেজে পড়ে, টকটকে রং, শিব ঠাকুরের মতো ঢুলু ঢুলু চোখ, ললছাপাড়া বাবুটি? হ্যাঁ। ও মা গো, আমি কোথা যাব গো? মেয়েটা যেন হাসিয়া ভাঙিয়া পড়িল। বুঝলে ঠাকুরন, বাবুটিকে দেখতাম
আর ভাবতাম ইয়ার গলায় মালা কে দিবে, আর রমা দিদিকে দেখা ভাবতাম ই লক্ষ্মী ঠাকুরানটি কার গলায় মালা দিবে। গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মুখুজ্জে গিন্নি বলিল, থাম বাবু, তুই আদিক্ষেতা করিস নে। কপালে আমার আগুন লেগেছিল, তাই ওই ঘরে বরে বিয়ে দিতে গিয়েছিলাম। কেনে মা? মেয়েটি চকিত হইয়া উঠিল। চারিদিকে সকলের মুখের পানে সে একবার চাহিয়া দেখিল। সকলেরই মুখ গম্ভীর হইয়া উঠিয়াছে। রমা দাঁড়াইয়াছে দূরে নত মুখে, না দেখিয়াও চতুরা বাজি করি বুঝিয়া লইল রমার চোখে জল ছলছল করিতেছে। ক্ষত সন্ধানী মক্ষিকার মতো মেয়েটা ব্যগ্রতায় চঞ্চল হইয়া উঠিল। মুখুজ্জেরা অবস্থাপন্ন লোক। গ্রামখানি বেশ বড়, গ্রামের চেয়ে ছোট শহর বলিলেই ঠিক হয়। ব্যবসা বাণিজ্যের কল্যাণে দিন দিন বড় এবং শহরের স্মৃতিই সমৃদ্ধ হইয়া চলিয়াছে। অবস্থাপন্ন ব্যবসাদারও কয়েকজন আছে, তবু মুখুজ্জেরা অবস্থাপন্ন বলিয়া খ্যাতি আছে। রমা পিতামাতার একমাত্র সন্তান। শ্রীমতী মেয়ে, বাপ মায়ের আদরের দুলালি। মেয়েকে চোখের আড়াল করিতে পারিবেন না বলিয়াই গ্রামে বিবাহ দিয়াছেন। ঘর জামাইকেও মুখুজ্জে কর্তা ঘৃণা করেন। ও পাড়ার বাড়ুজ্জেরা এককালে সম্ভ্রান্ত ঘর ছিল, এখন শুধু সম্ভ্রম আছে, সঙ্গতি নাই। এই বাড়ুজ্জেদের দেবনাথ ছেলেটি বড় ভালো, সুরূপ সুন্দর ছেলে, বিএ পাশ করিয়া এমএ পড়িতেছে। এই ছেলেটির সঙ্গে মুখুজ্জেরা রমার বিবাহ দিয়াছেন। ক্ষেতের কলা মূলা হইতে রান্না করা তরকারি পর্যন্ত যাহা নিজেদের ভালো লাগিবে তাহাই মেয়ে জামাইকে পাঠাইয়া দিবেন। মেয়ে একবেলা থাকিবে শ্বশুর বাড়িতে, একবেলা থাকিবে বাপের বাড়িতে, এই ছিল তাহাদের কল্পনা। বিবাহের পর কিন্তু বাঁধিয়াছে এইখানেই। বনিয়াদি বাড়ুজ্জেরা কলামূলা রান্না করা তরকারি উপঢৌকারে অপমান বোধ করিয়াছেন। বধূর একবেলা এখানে একবেলা ওখানে থাকাও তাহারা বরদাস্ত করিতে পারেন নাই। বাদ প্রতিবাদী চলিতেছিল। অকস্মাৎই একদিন রমাই সেটাকে বিবাদে পরিণত করিয়া তুলিল। রোজ অপরাহ্নে মুখুজ্জে বাড়ির ঝি আসিয়া রমাকে লইয়া যাইত দুধ এবং জল খাইবার জন্য। সেদিন কিসের ছুটিতে দেবনাথ আসিয়াছিল বাড়ি। রমার শাশুড়ি আপত্তি তুলিয়া বলিয়াছেন, দেবু বাড়ি এসেছে, আজ আর বৌমা যাবে না। পরক্ষণেই দীর্ঘদিনের সঞ্চিত বিরক্তি প্রকাশ করিয়া তিনি বলিলেন, আর রোজ রোজ কচি খুকির মতো দুধ খেতে যাওয়াই বা কেন? গরিব বলে কি দুধ খাওয়াতে পারি নে আমি বেটার বউকে? বলিস তুই, একটা পাড়া অন্তর রোজ আমার বেটার বউ আমি পাঠাবো না। ঝিটা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিয়াছিল, আজকের মতো পাঠিয়ে দেন মা, মা আজ খাবার দাবার করেছেন। না না, রূঢ় স্বরে রমার শাশুড়ি জবাব দিয়াছিলেন। ঝি ফিরিয়া গিয়াছিল, কিন্তু কিছুক্ষণ পর দেখা গিয়াছিল বউ বাড়িতে নাই। গ্রামের মেয়ে মা বাপের আদরের দুলালি ততক্ষণে জনবিরল গলি পথে পথে মায়ের কাছে গিয়া হাজির হইয়াছিল। আরও কিছুক্ষণ পর মুখুজ্জে বাড়ি হইতে এক প্রবীণা আত্মীয় আসিয়াছিলেন দেবনাথের নিমন্ত্রণ লইয়া। কই গো দেবুর মা, দেবুরাজ নেমন্তন্ন ও বাড়িতে। শ্বশুর পাঠা কেটেছে, শাশুড়ি খাবার করেছে। নিমন্ত্রণ স্বীকার বা অস্বীকার কিছুই না করিয়া দেবুর মা জানাইয়াছিলেন কেবল ভদ্রতা সম্মত সম্ভাষণ। এসো বসো। বসবো না ভাই, নেমন্তন্ন করতে এসেছিলাম। বউও তোমার ও বাড়িতে, খেয়ে দে বউ বেটা তোমার ও বাড়িতেই আজ থাকবে, কাল সকালে আসবে। বাড়ুজ্জে গিন্নির মুখ আষাঢ়ের মেঘাচ্ছন্ন প্রভাতের মতো থমথমে হইয়া উঠিয়াছিল। কথার জবাব তিনি দেন নাই। তাহলে চললাম ভাই, সন্ধ্যাতেই পাঠিয়ে দিও দেবুকে, দেবুকেই কথাটা বলে যাও। সে কি? হ্যাঁ, বেটার শ্বশুর বাড়ির কথাতেও আমি নাই, বউয়ের কথাতেও আমি নাই। দেবনাথ রাত্রে যায় নাই, সেও বধূর এই আচরণে ক্ষুব্ধ না হইয়া পারে নাই। শ্বশুর শাশুড়ির এই প্রশ্রয়পূর্ণ ব্যবহারও তাহার ভালো লাগে নাই। তাহার উপর ক্ষুব্ধ মাকে উপেক্ষা করিয়া এই নিমন্ত্রণ রক্ষার কোনো উপায়ই ছিল না। ঝগড়ার সূত্রপাত এইখানেই। দেবনাথের মা বলিলেন, বধূর পিতামাতাকে কন্যাকে লইয়া অপরাধ স্বীকার করিয়া এ বাড়িতে দিয়া যাইতে হইবে। রমার মা বলিলেন,
দেবনাথ নিজে আসিয়া রমার অভিমান ভাঙাইয়া তাহাকে লইয়া যাইবে, তবে তিনি কন্যাকে পাঠাইবেন। উপেক্ষিতা রমা সেদিন নাকি কাঁদিয়াছিল। ধীরে ধীরে সেই বিবাদ কঠিন পরিণতির দিকে অগ্রসর হইয়া চলিয়াছে। দেবনাথ স্ত্রীকে চিঠিপত্র লেখে না। দেবনাথের মা আস্ফালন করেন। ছেলের তিনি বিবাহ দিবেন, ভাদ্র আশ্বিন কার্তিক, এই অকাল কয় মাসের অপেক্ষা। রমার মা ইহাতে ভয় পান না। তিনি কন্যার জন্য দালান কোঠার প্ল্যান করেন। ইদানিং তিনি খোরপোশ আদায়ের আর্জি পর্যন্ত মুসাবিদা করিতে শুরু করিয়াছেন। ভরসা কেবল দুই পক্ষের পিতা। মুখুজ্জে কর্তা ব্যবসা বাণিজ্য মহাজনী লইয়াই ব্যস্ত। বাড়ুজ্জে কর্তা আজীবন মাস্টারি করিয়াছেন। রিটায়ার করিয়াও তিনি আজও পড়াশুনো লইয়া ব্যস্ত। ইতিহাসের মাস্টার। ভাঙা মূর্তি পুরনো পুঁথি সংগ্রহ করিয়া গ্রাম গ্রামান্তরে ঘুরিয়া বেড়ান। দুই পক্ষের গিন্নি তারস্বরে চিৎকার করিয়াও অপদার্থ মানুষ দুইটিকে সচেতন করিতে পারেন না বলিয়া মধ্যে মধ্যে কপালে করাঘাত করেন। বাজিকরি খিলখিল করিয়া হাসিয়া সারা হইল। মুখুজ্জে গিন্নির প্রতিবেশিনীর বাড়িতে বসিয়া কথা হইতেছিল। প্রতিবেশিনী বিরক্ত হইয়া বলিল, মর, এতে আবার হাসির কিসের? হাসি নাই, ছাগলের লড়াই দেখেছে ঠাকুরন? বলি আবার খিলখিল করিয়া হাসি। হাসি তামাশা পরের কথা রাখ, এখন আমি যা বললাম তার কি বল। তাহার দিকে চাহিয়া বাজিকরি বলিল, তোমার হাতে যোগ বসের ওষুধ খাটবে নাই ঠাকুরন। মেয়েটি বশীকরণের ঔষধ চায়। সবিস্ময়ে সে বলিল, খাটবে না কেন? রাগ করো নাই, তুমি বড় ময়লা থাকো ঠাকুরন। আমার ওষুধ নিতে হলে তোমাকে পরিষ্কার হতে হবে, কিন্তু আমি তো রোজ চান করি। স্নান করা লয় ঠাকুরন, পরিষ্কারের অনেক কারণ আছে। তোমাকে কাপড় পরতে হবে, কেশ বিন্যাস করতে হবে, ঢোলকো করে চুল বাঁধবা, কপালে সিঁদুরের টিপ পরবা, গায়ে গন্ধ লিবা, আলতা পরবা, খোপাতে ফুল পরবা, সেই ফুল কর্তার হাতে দিবা। দেখো পারো তো এলাচ আনো, আমি মন্ত্র দিয়া পড়ে দিই। স্থির দৃষ্টিতে বাজিকরির দিকে চাহিয়া থাকিয়া মেয়েটি বলিল, পারব, তবে আনো, এলাচ আনো, ছোট ছোট এলাচ, দারচিনি, বড় এলাচ, মন্তর পড়ে দিব। তাই দিয়া মোটা খিলি করে পান সাজবা, নিজে খাবা, খেয়ে কর্তাকে দিবা। কিন্তু যা বললুম তা না করলে খাটবে নাই ওষুধ। তখন যেন আমাকে গাল দিও না। আর 5টি পয়সা লাগবে, 5 পাই চাল লাগবে, 5টি সুপারি, সিঁদুর আর পুরনো কাপড় একখানি নিয়ে এসো। বাজিকরি চলিয়াছে বাজারের পথে। একটা দোকানের সম্মুখে লোকের ভিড় জমিয়াছে। বাজিকর পুরুষ বাজি দেখাইতেছে। লাগ 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 ভেলকি লাগ, লাগ বললে লাগবি, ছাড় বললে ছাড়বি, ভাট রাজার দোহাই দিয়ে ডুববি বেটা টুপটুপিয়ে, বাহারে বেটা বাহারে বাহারে। একটা বাটির জলে একটা কাঠের হাঁস ক্রমাগত ডুবিতেছিল আর উঠিতেছিল। হ্যাঁ 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 বেটা, আর ডুবিস না, সর্দি লাগবে, জ্বর হবে। হাঁসটা ডোবা বন্ধ করিল। এইবার কাঠের হাঁস, শোন আমার কথা, খিদায় জ্বলছে পেট, ঘুররা পড়ছে মাথা, প্যাক প্যাকিয়ে ডাকছে রে, দে দেখি একটা ডিম পেররা, আগুন জেল্লা পুরাই খাই। একটা ঝুড়ির ভেতর কাঠের হাঁসটাকে চাপা দিয়া বাজিকর বোল আওড়াইয়া একটা হাড় ঝুড়িটাতে ঠাকাইয়া দিল। ভাট রাজার দোহাই দিয়ে ওট বেটা প্যাক প্যাকিয়ে, দোহাই ভাট রাজার দোহাই। সঙ্গে সঙ্গে ঝুড়িটা উঠাইতেই দেখা গেল কাঠের হাঁস জীবন্ত হইয়া উঠিয়াছে। ঠোঁট দিয়া সে পালক খুঁটিতেছে। পাশে একটা ডিম। দর্শকের দল আনন্দে বিস্ময় হৈ হৈ করিয়া উঠিল। ছোট ছেলের দলে হাততালি আর থামে না। বাজিকরি মৃদু হাসিতে হাসিতে তাহাকে অতিক্রম করিয়া চলিল। এই বাজিকরণী, এই! থানার বারান্দায় বসিয়াছিল কয়েকজন পুলিশ কর্মচারী। 3 জন ভদ্রলোক চেয়ারে বসিয়াছিল, জনকয়েক বসিয়াছিল বারান্দায়। একজন ডাকিল, এই বাজিকরণী, এই! বাজিকরি আসিয়া কাঁথালের ঝুড়িটি নামাইয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। পেনাম দারোগা বাবু, তোর নাচ দেখা দেখি। এই বাবু তোদের নাচ দেখেন নাই, দেখবেন। বাজিকরি দেখিল তাহার চেনা বড় দারোগা ও ছোট দারোগার পাশে
নতুন একটি বাবু, চতুরা বাজি করির ভুল হইল না, সে মুহূর্তে চিনিল এও এক দারোগা বাবু। গোপের এমন জাঁকালো ভঙ্গি, কপালে এমন গোল দাগ, গায়ে এমন হাত কাটা খাকির জামা, দারোগা ছাড়া কাহারও হয়ই না। দারোগা বাবুকে প্রণাম করিয়া সে বলিল, আপনি এখান থেকে চলে যাবেন বাবু? হঠাৎ আমাকে বিদায় করবার জন্য তোর এত গরজ কেন? আগে নতুন দারোগা বাবু এলেন তাতেই বলছি। উনি এখানে কাজে এসেছেন। কাজে? হ্যাঁ, তোকে ধরে নিয়ে যাবেন, পরোয়ানা আছে তোর নামে। আমার নামে? মেয়েটি খিলখিল করিয়া হাসিয়া উঠিল। আমার নামে? হাসছিস যে? তোরা হারামজাদিরা পাকা চোর। হাসিতে হাসিতে বাজি করি বলিল, আগে হ্যাঁ, কিন্তু ধয়জা কি করবেন হুজুর? মন চুরির বামাল যে শনাক্ত হয় না। নতুন দারোগা বাবুটি চোখ কপালে তুলিয়া বলিল, উরে বাপরে! বাজি করি দুই হাত তুড়ি দিয়া আরম্ভ করিল, উর জাগ 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 জাগিন ঘিনা যার ঘিনি না, সরু কাপড় নকশি পেড়ে মাকড়ি চুরি গয়না, গোট পাটা সাপ কাটায় পুঁজি পাটা রয় না। বিদায় হইয়া বাজি করি চলিয়া যাইতেছিল, কিন্তু বারান্দায় উপবিষ্ট কনস্টেবল দলের জন দুয়েক উঠিয়া গিয়া থানার বড় বটগাছটার আড়ালে হইতেই তাহাকে ডাকিল। হাসিয়া বাজি করি বলিল, বলো কি বলছো? আমাদের আলাদা করে নাচ দেখাতে হবে। দেখাবো? ল্যাংটো হয়ে নাচতে হবে। এরা এসেছে ভরতপুর থেকে, দেখবে। মুখের দিকে চাহিয়া বাজি করি বলিল, একটি টাকা নিব কিন্তু। আমি দেব। তুমি ভরতপুরের সিপাহী? হ্যাঁ। চোখ দুইটা বড় বড় করিয়া বাজি করি বলিল, কিসের লেগে এলে তোমরা? কাজ আছে, পুলিশের কাজ। ফিক করিয়া হাসিয়া মেয়েটি এবার বলিল, কার মাথা খেতে এসেছো আর কি? কনস্টেবলটিও হাসিল। বাজি করি তাহার গা ঘেঁষিয়া চলিতে চলিতে মৃদুস্বরে বলিল, মানুষটা কে বধূ? কনস্টেবল তাহার মুখের দিকে চাহিল। মোদির দৃষ্টিতে বাজি করি তাহারই দিকে চাহিয়াছিল। ঠোঁটের রেখায় মাখানো লাস্যভরা হাসি। মেয়েটা সত্যই নাচে, সমস্ত আবরণ পরিত্যাগ করিয়া। এতটুকু সংকোচ নাই, কুণ্ঠা নাই। যৌবন লীলায়িত অনাবৃত তনুদেহ, চোখে অদ্ভুত দৃষ্টি। সকলের কলুষ দৃষ্টি তাহার দিকে নিবদ্ধ থাকিলেও তাহার দৃষ্টি কাহারও প্রতি নিবদ্ধ ছিল না। কণ্ঠে মৃদুস্বরের সঙ্গীত, হায় রে মরি গলায় দড়ি, তুমি হরি লাজ দিবা, তোমার লাজেই আমি মরি, নইলে আমার লাজ কিবা। কুল তাজিলাম, মন সপিলাম, কলঙ্কেরই কাজল নিলাম, হায় রে মরি বস্ত্র নিয়া তোমার আমায় লাজ দিবা। উর জাগ 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 জাগিন ঘৃণা। আগন্তুক কনস্টেবলটি একটা টাকাই দিল। খানিক্ষণ পথও তাহাকে আগাইয়া দিল। মেয়েটি বলিল, এইবার এসো লাগর, আর লয়। হাসিয়া সিপাই বলিল, আচ্ছা, তুমি কিন্তু লোক ভালো লয়। কেন বলো না কথাটা? মেয়েটি ফিক করিয়া হাসিল। আশ্বিনের প্রথম নির্মেঘ নির্মল আকাশে মধ্যাহ্ন ভাস্বরতম দীপ্তিতে জ্বলিতেছে। বৈশাখের সূর্য প্রখরতর বটে, কিন্তু এমন উজ্জ্বল নয়। বিগত বর্ষার বর্ষণসিক্ত মাটি হইতে সূর্যের উত্তাপে যেন বাষ্পোত্তাপ উঠিতেছে। ঘামে ভিজিয়া মানুষ সারা হইয়া গেল। বাজিকরের দল এখনও ঘুরিয়া বেড়াইতেছে। গৃহস্থের বাড়িতে তাহাদের আহারের ব্যবস্থা করিয়া রাখিয়াছে। এইবার সেইখানে গিয়া পাতাপ পাড়িয়া বসিবে। বাড়ুজ্যে বাড়িতে সেই বাজি করি আসিয়া চাপিয়া বসিল। পেশাদ হলো মা ঠাকরান? বাবুদের সেবা হলো? পড়ল পাতার এটো কাটা? বাড়ুজ্যে গিন্নি বলিলেন, বস বস, চেঁচাস নে। ছেলে দেবনাথ পান মুখে দিয়া বাহির হইয়া যাইতেছিল। সে বাহির দরজার ওপাশ হইতে মেয়েটাকে ডাকিল। শোন। কাছে আসিয়া ঠুক করিয়া একটি প্রণাম করিয়া মেয়েটি ফিক করিয়া হাসিল। বলিল, আপনার ভেতরটা পাথরে গড়া। ভ্রু কুঞ্চিত করিয়া দেবনাথ বলিল, বলেছিস মাকে? চোখ দুইটা বড় বড় করিয়া মেয়েটি বলিল, মিছা বলেছি তো, বেটা বেটির মাথা খাবো বাবু। তুই দেখেছিস? নিজের চোখে গো। বাপ কাঁদছে, মা কাঁদছে, মেয়ের সেই পণ। কথাবার্তায় বাধা পড়িল। ভিতর হইতে গিন্নি ডাকিলেন,
হেলা, বাজকরুণী, গেলি কোথায়? দেবনাথ তাড়াতাড়ি চলিয়া গেল। দেখ, মা ডাকছেন। গিন্নি বলিলেন, এই শোন ওর কাছে। বাড়ুজ্যে কর্তা মেয়েটার দিকে চাহিয়া বলিলেন, বাজিকর তোরা? আজ্ঞে হ্যাঁ বাবু, আপনাদের চরণের ধুলা। সাপ আছে? বাজি দেখাতে পারিস? গান গাইতে পারিস? মন্তর টন্তর ওষুধপত্র জানিস? আগে হ্যাঁ হুজুর। ভাট রাজাকে জানিস? ভাট রাজা? বারবার প্রণাম করিয়া মেয়েটি বলিল, ওরে বাপরে, দেবতা আমাদের, ভগবান আমাদের, এখনো জমি খায়, দোহাই দিয়ে বাজি দেখায়। মৃদু হাসিয়া কর্তা বলিলেন, ভাট রাজা নয়, তার নাম হলো ভবদেব ভট্ট। আর তোদের গ্রামের নাম কি জানিস? সিদ্ধল। শীতল গা নয়, সিদ্ধল, সিদ্ধল। গিন্নি রাগিয়া একেবারে আগুন হইয়া উঠিয়াছিলেন। বলিলেন, বলি হ্যাঁ গা, ওইসব জিজ্ঞেস করতে তোমায় ডাকলাম বুঝি? যত বাজে। বাজে নয়, রাঢ় দেশের সিদ্ধলে ভবদেব ভট্ট মহাপ্রতাপশালী রাজা ছিলেন। তিনি, এই দেখো, এবার আমি মাথা খুঁড়ে মরব। কর্তা একেবারে হতভম্ব হইয়া গেলেন। মেয়েটারও বিস্ময়ের সীমা ছিল না। শীতল গ্রামের নাম সিদ্ধল, ভাট রাজার নাম ভবদেব ভট্ট। সে বলিল, কর্তাবাবু, আপনি এত কি কইরা জানলা গো? গিন্নি বলিলেন, বৌমায়ের কথা জিজ্ঞেস করো ওকে, ও নিজে চোখে দেখেছে। জিজ্ঞেস আর কি করব, আজই ব্যবস্থা করছি আমি। কর্তা চলিয়া গেলেন পড়ার ঘরে। সিদ্ধলে ভবদেব ভট্টের ইতিহাসটা আজও তাহার অসমাপ্ত হইয়া পড়িয়া আছে। আজ এই বাজিকড়িকে দেখিয়া মনে পড়িয়া গিয়াছে। অপরাহ্নের শেষ ভাগ। বাজিকরের দল গ্রাম ছাড়িয়া আপন গ্রাম শীতল গ্রামের দিকে চলিয়াছে। গ্রামের প্রান্তে আসিয়া সেই বাজিকরটি থমকিয়া দাঁড়াইল। তোরা চল গো, সবরাজপুরের হোতা দাঁড়াস খানিক, আমি এলাম বললে। দলের কেহ কোনো প্রশ্ন করিল না। বলিল, আচ্ছা। হ্যাঁ, ও নটবর, তোর বাজির ঝোলা ঢোলকটা দিবি? নটবর মুখের দিকে চাহিয়া বলিল, তুই বড় বাড়াবাড়ি করছিস কিন্তু। মেয়েটা উত্তরে কেবল হাসিল। নটবরের মুখে ও কথা বলিল, ঝুলি ও ঢোলক দিতে আপত্তি করিল না। কাঁখালের ঝুড়িতে কাপড় চাপা দিয়া বেশ করিয়া ঢাকিয়া লইয়া মেয়েটি দ্রুত পদে গ্রামের দিকে চলিয়া গেল। আসিয়া উঠিল ডোমপাড়ায়। ডোমপল্লী এ অঞ্চলের বিখ্যাত চোর ডাকাতের পল্লী। পল্লীর প্রত্যেক মানুষটির রক্তের বিন্দুতে বিন্দুতে অসংখ্য কোটি চৌর্য প্রবণতার বীজাণু যেন কিলবিল করে। গান শোনবা গো, গান, নাচন দেখো, নাচন। মেয়েটা শশীডোমের বাড়ি আসিয়া ঢুকিল। কাহারও সম্মতির অপেক্ষা করিল না, গান আরম্ভ করিয়া দিল। গান গাহিতে গাহিতে চকিত তীক্ষ্ণ দৃষ্টিতে সে চাহিয়া দেখিল। সহসা নজরে পড়িল কোঠার জানলার একখানি মুখ, 22-24 বৎসরের জোয়ানের মুখ। মুখখানা তাহার ভালো লাগিল। গান শেষ করিয়া শশীকে ডাকিল, শোনো। কি? উপরের মানুষটি কে? শশী ক্রোধে ভীষণ হইয়া উঠিল। হাসিয়া মেয়েটি বলিল, রাগ করছ কেন? ভালো বলছি, তোমার জামাই, আমি জানি। শশী স্তম্ভিতের মতো মেয়েটির দিকে চাহিয়া রহিল। মেয়েটি বলিল, ভরতপুর থেকে দারোগা এসেছে, সিপাহী এসেছে। কাল সকালে তোমার ঘর খানাতল্লাশ হবে, উহার নামে পরোয়ানা আছে। শশী একেবারে শুকাইয়া গেল। তোমার দুয়ারে সারা দিন নোক মোতায়েন আছে, সাঁঝের পরে ঘর ঘেরাও করবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শশী বলিল, জানি। এক কাজ করো, এই ঢোলক দাও, এই ঝুলি দাও উহার কাঁধে, মাথায় মুখে গামছাটা বেঁধা দাও ফেটা করে। আমার সাথে সাপ আছে, আমি ধরি মুখটা, ও ধরুক ল্যাচটা। তোমরা চেঁচাও, সাপ সাপ বললা, আমি উহাকে নিয়া চললা যাই। পুলিশের নোক বুঝতে লাগবে, ভাববে আমরা বাজিকর। মেয়েটা হাসিতে আরম্ভ করিল, যেন আকণ্ঠ মদ খাইয়া নেশায় বিভোর হইয়া পড়িয়াছে। বাজিকরই চলিয়াছে, সঙ্গে তাহার নকল বাজিকর। দ্রুত পদে পথ অতিক্রম করিয়া গ্রাম পার হইয়া চলিতেছে। দক্ষিণ পাড়া ভদ্রলোকের পল্লী। পল্লীপথে
একখানা পালকি আসিতেছে, সঙ্গে দুইজন লোকের মাথায় বাক্স ও কুটুম্ব বাড়ির তত্ত্বতলাশের জিনিস। পালকিটা আসিয়া থামিল বাড়ুজ্যে বাড়িতে। পালকি হইতে নামিল বাড়ুজ্য বাড়ির বধূ মুখুজ্জে বাড়ির মেয়ে রমা। বাড়ুজ্যে গিন্নি আজই দেবনাথকে পালকি সঙ্গে দিয়া পাঠাইয়াছিলেন তাহার বধূকে আজই সন্ধ্যার পূর্বে মাহেন্দ্র যোগে পাঠাইয়া দিতে হইবে। মুখুজ্জে গিন্নিও আর অমত করেন নাই। তাহার প্রতিজ্ঞা ছিল দেবনাথ নিজে আসিয়া কন্যার অভিমান ভাঙাইয়া লইয়া যাইবে, তবে পাঠাইবেন। দেবনাথ নিজে লইতে আসিয়াছে, কন্যার অভিমান নাই, সুতরাং সঙ্গে সঙ্গেই তিনি সম্মত হইয়া পাঠাইয়া দিলেন। জামাইয়ের হাত ধরিয়া চোখের জলও ফেলিয়াছেন। কাল তিনি বেয়ানের কাছেও আসিবেন। বাপরে, তিনি জামাইয়ের মা, তাহার ওপর গাহিতে পারেন। মেয়ে পাঠাইয়া তিনি কর্তার কাছে চলিলেন, মেয়ে জামাইয়ের পূজার ফর্দ লইয়া। মুখুজ্জে গিন্নি কর্তার ঘরে ঢুকিয়া লজ্জায় গালে হাত দিলেন। তাহার প্রতিবেশীর ঘরের খোলা জানলা দিয়া যাহা তিনি দেখিলেন, তাহাতে তাহার লজ্জায় অবধি রহিল না। প্রতিবেশিনী মেয়েটি তো খুকি নয়, সে আজ রঙিন শাড়ি পরিয়াছে, ব্লাউজ পরিয়াছে, কেশবিন্যাসের কি পরিপাট্য, খোপায় ফুল। স্বামীর সহিত তাহার দিনরাত ঝগড়া হইত। সে হাসিয়া স্বামীর হাতে পান দিতেছে, স্বামীও হাসিতেছে। রমা পালকি হইতে নামিয়া শাশুড়িকে প্রণাম করিয়া নীরবে অপরাধিনীর মতো দাঁড়াইল। শাশুড়ি সেটুকু অনুভব করিয়া সস্নেহের বধূর মাথায় সিঁদুর দিয়ে আশীর্বাদ করিয়া বলিলেন, ছি মা, কি সর্বনাশ বলো দেখি। রমার চোখ হইতে টপ টপ করিয়া জল ঝরিয়া পড়িল। গিন্নি বলিলেন, যাও আপনার ঘর দেখে শুনে নাও গে। আমি বুড়ো মানুষ, পারবো কেন, তবু যা পেরেছি গুছিয়ে রেখেছি। গিন্নি কর্তার ঘরের দিকে গেলেন। কর্তা ঘাড় গুজিয়া লিখিতেছিলেন। দেখো, কথাটা সত্যি। আফিং যদি না খেতে চাইবে তবে বৌমা কাঁদল কেন? বাজি করুনি ভাগ্যে দেখেছিল। ছুরিটা ওই দিন এলে একখানা কাপড় দেবো, ছুরিটা ওই দিন এলে একখানা কাপড় দেবো। কর্তা মুখ তুলিয়া বিজ্ঞের মতো খানিকটা হাসিয়া বলিলেন, ওদের খবর মিথ্যে হয় না গিন্নি, ওরা কারা জানো? আবার খানিকটা হাসিয়া বলিলেন, ওরা নিজেরা অবশ্য জানে না, বাংলাদেশেই বা কজনে জানে। শোনো, রাঢ়ের সিদ্ধল রাজ ভবদেব ভট্ট গুপ্তচরের এক অতি নিপুণ সম্প্রদায় সৃষ্টি করিয়াছিলেন। নটি ও রূপোপজীবিনীদের সন্তান সন্ততি লইয়া গঠিত হইয়াছিল এই সম্প্রদায়। নারী এবং পুরুষ উভয় শ্রেণী গুপ্তচরের কাজ করিত। ইহাদিগকে ভোজবিদ্যা, সর্পবিদ্যা, মন্ত্র, তন্ত্র, অবধৌতিক চিকিৎসা দেওয়া হইত। নারীরা নৃত্যাঙ্গিতে নিপুণ ছিল। এই সম্প্রদায়ের যাযাবরের মতো ভিক্ষাবৃত্তি অবলম্বন করিয়া দেশ দেশান্তরে সংবাদ সংগ্রহ করিয়া আনিত। তৎকালীন অন্যান্য রাজারাও এই দৃষ্টান্তে গিন্নি চলিয়া যাইতেছিলেন। কর্তা বলিলেন, শেষটা শোনো। গিন্নি পিচ কাটিয়া বলিলেন, ওসব শুনবার আমার এখন সময় নেই, যত সব উদ্ভট কথা। গ্রামের প্রান্তে নকল বাজিকরকে বিদায় দিয়া বাজিকরি বলিলেন, চললাম লাগর, এবার চল্লা যাও সোজা। দ্রুত পদে বাজিকরি সবরাজপুরের দিকে চলিল। এত বড় ডোম জোয়ানটি বারবার কথা বলিতে চাহিয়াও পারিল না। বহু কষ্টে অবশেষে তাহার কথা ফুটিল। সে ডাকিল, শোন। কেহ উত্তর দিল না। রাত্রের অন্ধকারে অভ্যস্ত চোখে ডোম ছেলেটি দৃষ্টি হানিয়া তাকাইল, কিন্তু দেখিতে পাহিল না। বাজিকরি যেন মিলাইয়া গিয়াছে।